তার ক্ষেত্রে যেটা জানতে আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ইন কেস অফ অকিউলার কি কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো আমরা যে ড্রপস অ্যাপ্লাই করছি বা আমরা কিছু মানে ফ্রুটসের কোনো ওষুধ ড্রাগস ডেলিভার করছি, তো সেই ক্ষেত্রে ফ্যাক্টরস উইচ আর ইনভলভিং দ্য অ্যাবজর্পশন বা ট্রান্সপোর্ট অফ ড্রাগস। ঠিক আছে, তাহলে কি কি রয়েছে আমরা জানি যে মোস্ট ইম্পর্টেন্ট বেরিয়ার একদম সামনে কে থাকছে আমাদের কর্নিয়াল। ঠিক আছে, কর্নিয়াতে এমনি কি আছে অ্যাভাসকুলার স্ট্রাকচার। সো কর্নিয়াল এপিথেলিয়াম অ্যান্ড স্ট্রোমা, যে কোনো আমরা যখন আজকে ড্রপ অ্যাপ্লাই করছি তাহলে ফার্স্টে ওকে কর্নিয়াল এপিথেলিয়াম স্ট্রোমা দিয়ে যেতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট বেরিয়ার, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ডলি কি কি রয়েছে আমরা জানি, ব্লাড অকুলার বেরিয়ারটা ইম্পর্টেন্ট এই কারণেই, ব্লাড রেটিনাল বেরিয়ার আর ব্লাড অ্যাকুয়াস বেরিয়ার, মানে আমাদের অ্যাকুয়াস মানে অ্যান্টেরিয়র চেম্বারে রয়েছে। সো অ্যান্টেরিয়র চেম্বারে কি সব ড্রাগ যেতে পারবে না, সেগুলোরও লিমিটেশন করছে ব্লাড অ্যাকুয়াস আর ব্লাড রেটিনা, মানে ইন্ট্রাভিট্রিয়াল মানে রেটিনার দিকে যেতে পারবে না, সে একটা বেরিয়ার কাজ করছে। তাহলে একদম বাইরে ফার্স্টে আমার কর্নিয়া একটা বেরিয়ার, তারপরে ব্লাড অ্যাকুয়াস বেরিয়ার রয়েছে, অ্যান্ড আরো ভেতর দিকে গেলে আমার ইনার রেটিনাল বেরিয়ার যেটা ব্লাড রেটিনাল বেরিয়ার রয়েছে। আর কি কি ফ্যাক্টর আমার ইনফ্লুয়েন্স করছে অ্যাবজর্পশনকে, একটা হচ্ছে ব্লিঙ্ক রেট, ব্লিঙ্ক করছি কতটা, স্প্রেড অফ টিয়ার ফিল্ম হচ্ছে কিরকম সেরকম, আর কি সারাউন্ডিং কনজাংটিভাল ভেসেলস দিয়ে যেমন হচ্ছে, আর ন্যাসোল্যাক্রিমাল ড্রেনেজ কিরকম হচ্ছে সেটা দিয়ে আমাদের আলটিমেটলি টিয়ারটাকে বেরোতে হবে সেখান থেকে। ঠিক আছে, কিভাবে যায়, যখন আমরা কোনো ড্রগ দিচ্ছি এই রুটে এইভাবে যাবে। ফার্স্টে তাহলে কি হচ্ছে, কর্নিয়াল স্ট্রোমাতে যাচ্ছে, এপিথেলিয়াম স্ট্রোমা, এরপরে কি হয় ট্রান্স কর্নিয়াল অ্যাবজর্পশন হয়ে অ্যান্ট্রিয়ার চেম্বারে ঢুকলো, তাহলে অ্যান্ট্রিয়ার চেম্বারে কে রয়েছে, অ্যাকুয়াস হিউমার রয়েছে। সো অ্যাকুমুলেশন ইন দ্য অ্যাকুয়াস হিউমার হবে, দেন ইট উইল গেট ডিস্ট্রিবিউটেড টু ইন্ট্রাঅকুলার স্ট্রাকচারস। এবার ইন্ট্রাঅকুলার স্ট্রাকচারসে যেখানে যেখানে যে রিসেপ্টরস রয়েছে ইট উইল অ্যাক্ট আপন ইট, রাইট। তারপর আলটিমেটলি ড্রেনেজ হতে হবে, তাহলে কোথা থেকে ড্রেনেজ হতে হবে, সো ইট উইল গো টু ট্রাবিকিউলার মেশওয়ার্ক, সেখান থেকে চলে যাবে সিস্টেমিক সার্কুলেশন। ট্রাবিকিউলার মেশওয়ার্কে কিভাবে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, আমরা জানি কোথায় ড্রেন করে ভেসেলস গুলো, মানে এপিস্টেরাল ভেন হয়, সে অ্যাকুয়াস ভেন কালেক্টরস গুলো ছিল, দিয়ে আলটিমেটলি এপিস্টেরাল ভেনসে যাবে, সেখানে আলটিমেটলি ভেনাস ড্রেনেজ হয়ে সার্কুলেশন দিয়ে ড্রেনেজ হয়ে যাবে যে কোনো ড্রপ। তাহলে যে কোনো ড্রপের এটা ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয়, মেনলি টপিক্যাল যে ড্রপস গুলো আমরা দিচ্ছি। এবার তার মেটাবলিজম হবে, আমরা এগুলো ফার্মাকোলজি বেসিক, অ্যাজ সাচ অনেক ড্রাগস মেটাবলাইজড হয় না, কিছু কিছু আমরা জানি যে এনজাইমেটিক বায়ো ট্রান্সফরমেশন লাগে, লাইক আমরা ওই ল্যাটানোপ্রোস্টে একটা অ্যাসিড হয়ে যায়, নেপাফেনাক অ্যামফেনাক হয়ে যায়, এগুলো কনভার্ট হয়ে যায় কিছু এস্টারেজ রিডাক্টেজ এগুলো দিয়ে হয়, সেটা আমরা জানি কেন হয়, তাতে এটা ফ্যাসিলিটেট করে ওর এক্সক্রিশনটা ভালো, ওরা অ্যাজ সাচ ওই ফর্মে এক্সক্রিট হয় না। তার মধ্যে এই 3-4খানা ড্রাগস রয়েছে যেগুলো জানা রাখা ভালো, যেমন ল্যাটানোপ্রোস্টটাও একটা অ্যাসিডে কনভার্ট হয়ে এক্সক্রিট করে, নেপাফেনাকটা খুব কমনলি আমরা ইউজ করি, ইটস কনভার্ট টু অ্যামফেনাক, তারপর ওটা এক্সক্রিটেড হয়। ঠিক আছে, ম্যাক্সিমামই ড্রাগস কিডনি বা লিভারেই মেটাবলাইজড হবে, কারণ আলটিমেটলি ব্লাড সার্কুলেশনে গেল চোখ থেকে, দিয়ে মেটাবলিজম এক্সক্রিট করতে হবে, তো আইদার কিডনি দিয়ে হবে বা লিভার দিয়ে হবে। এর মধ্যে যেটা তোদের জানতে হবে মেনলি, যেগুলো ম্যানিটল আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস সেগুলো কিডনিতে হয়, আর টিমোলল, ল্যাটানোপ্রোস্ট, লোকাল অ্যানাস্থেটিক যেগুলো সেগুলো লিভারে হয় বা প্লাজমাতে হয়। ঠিক আছে, তো রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুটস কি কি রুটসে আমরা দিই এটা দেখতে হবে না দেখে বল, কি কি রুটসে আমরা দিই, প্যারাবালবার, সাবটেনন, আর রেট্রোবালবার, আর পেরিবালবার, সাবকনজাংটিভাল। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ভাগ করব in this way, right? So one is topical, so it's topical, it's not tropical. ঠিক আছে, সো টপিক্যাল বলতে বা কি কি, একটা হচ্ছে রুটস, একটা হচ্ছে ফর্ম, কি ফর্মে দিচ্ছি আমরা। ঠিক আছে, সো টপিক্যাল একটা হচ্ছে পেরিঅকিউলার আর একটা হচ্ছে ইন্ট্রাঅকিউলার। ইন্ট্রাঅকিউলার মানে উই আর এন্টারিং ইনটু অ্যান্টেরিয়র চেম্বার। ঠিক আছে, অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকে গেছি, পেরিঅকুলার মানে অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকিনি, সারাউন্ডিং কোনো স্ট্রাকচারসে কিছু দিচ্ছি, রাইট। আর টপিক্যাল মানে হচ্ছে কোনো ইনভেশন কিছু করছি না, প্রাতি ড্রপ, সলিউশন, জেল, অয়েন্টমেন্ট এরকম ফর্মে আমরা দিচ্ছি, যেগুলো পেশেন্ট নিজেই দিতে পারবে। সো টপিক্যালে যেটা বললাম সলিউশন, জেল, অয়েন্টমেন্ট, আর একটা হয় ব্যান্ডেজ, কন্ট্যাক্ট লেন্সেও কিছু ওষুধ দেওয়া থাকে ফর আ প্রলং কন্ট্যাক্ট পিরিয়ড। আলসার পেশেন্টকে অনেক সময় আমরা ওরকম দিয়ে রাখি, কোনো ইনজুরির পরে দিয়ে রাখি, ওটা হয়। পেরিঅকুলারে কি কি পড়ছে,
সাবকনজাংটিভাল তোরা যেটা বললি, সাবটেনন হবে, পেরিবালবার, রেট্রোবালবার। পেরিবালবার রেট্রোবালবারে ম্যাক্সিমাম আমরা ব্লকগুলো দিই, যখন আমরা ওটি করার আগে ব্লকগুলো। আর ইন্ট্রা অকিউলার, হোয়াট ইজ ইন্ট্রা অকিউলার? আমরা দুটো ভাগ, একটা হচ্ছে ইন্ট্রা ক্যামেরাল, একটা হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল। ইন্ট্রা ক্যামেরাল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রা ক্যামেরাল? হ্যাঁ, অ্যান্টেরিয়ার চেম্বারে। ইন্ট্রা ক্যামেরাল মানে ইনসাইড অ্যান্টেরিয়ার চেম্বার। হ্যাঁ, তো এটা ইন্ট্রাভিট্রিয়াল মানে পার্স প্ল্যানার রুট দিয়ে আমরা ভিট্রাসে ডাইরেক্টলি দিচ্ছি। তো আমাদের যা যা বেসিক্যালি ইউজ হয়, আগে আমরা জানবো যে ডায়াগনস্টিক পারপাসে কি কি ইউজ হয়, তারপরে আমরা থেরাপিউটিক পারপাসে যাব। ডায়াগনস্টিক পারপাস মানে হচ্ছে, ঘুমাস না, ডায়াগনস্টিক পারপাস মানে হচ্ছে আউটডোরে। আউটডোরে আমরা কি কি ড্রপস দেখেছিস ইউজ করতে? আউটডোরে ক্লিনিক্স তো করেছিস, প্যারাকেন। আর কি কি ইউজ করেছিস দেখতে? ড্রপ শুধু ভাববি না, যে কোনো চোখে আমরা কিছু দিচ্ছি। অ্যাট্রোপিন মানে মিড্রিয়াটিক্স, হ্যাঁ ঠিক, মিড্রিয়াটিক্স ইউজ করা হয়। আর কোনো আলসার পেশেন্ট এলো তখন আমরা তাকে কি দিই? ড্রপ দিই না, কিছু দিয়ে আমরা দেখি তো, স্যালাইন দিয়ে কি দিই, স্টেন করি কিছু দিয়ে, ফ্লোরোসেন্ট ডায়েট স্ট্রিপ। সো আমরা আগে দেখবো যে ডায়াগনস্টিক পারপাসে কি কি ইউজেস আছে। তাহলে ফার্স্টে যেটা ও বলছিল মেনলি মিড্রিয়াটিক্স গুলো, সেগুলো আমাদের ডায়াগনস্টিক পারপাসে লাগে। অ্যাট্রোপিন, হোম্যাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, ফিনাইলেফ্রিন, টপিকামাইড। আলাদা টপিকামাইড ফিনাইলেফ্রিনের কম্বিনেশন ইউজ করি আমরা, যেটাকে আমরা ওই টি প্লাস বা টপিকাসিল প্লাস এরকম বলি, ঠিক আছে? সো মেনলি এগুলো আমার ডায়াগনস্টিক পারপাসে, যে আমরা পেশেন্টকে ডাইলেট করছি রেটিনা দেখবার জন্য, এটা একটা কারণ। আর অ্যাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট এইগুলো আমরা কিসের জন্য দিই? এমনি তোকে যদি আমি রেটিনা দেখতে চাই, আমি তোকে অ্যাট্রোপিন সাইক্লোপেন্টোলেট দেবো না, তোকে আমি টপিকাসিল প্লাসই দেবো। তাহলে অ্যাট্রোপিন সাইক্লোপেন্টোলেট কোন ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়? সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন। যখন কোনো বাচ্চা আসছে, সে অ্যাকোমোডেশন করে, সে অ্যাকোমোডেট করে দেখে নেয়, তার এক্স্যাক্ট রিফ্র্যাক্টিভ এরার বার করবার জন্য আমাকে আগে ওর সিলিয়ারি মাসেল প্যারালাইজ করতে হবে উইথ অ্যাট্রোপিন অর হোম্যাট্রোপিন অর সাইক্লোপেন্টোলেট দিয়ে আমাকে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করতে হবে। সো দিজ আর ইউজ ফর ডায়াগনস্টিক পারপাস। অ্যাট্রোপিনের অ্যাকশন কতক্ষণে হয়? এটা কিন্তু ভুল আছে, আমি তোদের মুখে বলবো, শুনে নে। অ্যাট্রোপিনের অ্যাকশন কতক্ষণে হয়? মোটামুটি 1 to 2 আওয়ার্সে হয়, ঠিক আছে? কিন্তু কতক্ষণ থাকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কতক্ষণ থাকে? 15 ডেজ লেখা আছে, 15 ডেজও থাকে না, বেসিক্যালি 7 to 10 ডেজ থাকে, বা 10 to 12 ডেজ থাকে। সেই জন্য আমরা চট করে কাউকে অ্যাট্রোপিন দিতে চাই না, কারণ সে 7 থেকে 10 দিন ব্লাড দেখবে, ডাইলেট হয়ে থাকবে, তার অ্যাকশন ঠিক দেখতে পাবে না, ব্লাডিং হবে ভিশনের। তো হোমাইট কতক্ষণ থাকে? লেখা নেই এখানে, সেম অ্যাজ অ্যাবাভ নয়। হোমাইট কতক্ষণ থাকে অনসেট? এই ডিউরেশন অফ অ্যাকশন কতক্ষণ লাস্ট করে? অ্যাট্রোপিনের 7 থেকে 10 দিন থাকে অ্যাকশন। কারণ আমি একটা পেশেন্টকে তো সাইক্লোপ্লেজিক করবো, আমাকে তো মানে বাড়ির লোককে বলতে হবে যে কতদিনের ঝাপসা দেখবে, তাই না? অত চিন্তা করবে, দেখতে পাচ্ছি না আপনি কি ড্রপ দিয়ে দিলেন আমাকে। তো হোমাইট দিলে কতদিন ঝাপসা দেখবে? 1 থেকে 2 দিন। এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? সাইক্লোপেন্টোলেট দিলে কতক্ষণ দেখবে ঝাপসা? সাইক্লোপেন্টোলেট দিয়ে প্রচুর আমরা সাইক্লোপ্লেজিক করি, আমাদের আউটডোরেই করি। তাহলে কতক্ষণ বলবো বাচ্চাকে কতক্ষণ ঝাপসা দেখবে? মোটামুটি 12 ঘন্টা। এই জন্য বেটার সাইক্লোপেন্টোলেট দিয়েই আমরা বাচ্চাদের করি, ঠিক আছে? ট্রপিকাসিল, ফিনাইলেফ্রিনটা কিন্তু অ্যাকোমোডেশন এই সাইক্লোপ্লেজিয়া করে না, অনলি মিড্রিয়াসিস করে, ঠিক আছে? whereas ট্রপিকামাইড, অ্যাট্রোপিন, হোম্যাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট এরা বোথ মিড্রিয়াসিস এন্ড সাইক্লোপ্লেজিয়া করে, রাইট? বেশ, অ্যাট্রোপিনের এই কনসেন্ট্রেশন গুলো কিন্তু একটু তোদের জানতে হবে। অ্যাট্রোপিন 1 বছরের কম বাচ্চাকে আমরা দেব না, অ্যাট্রোপিনাইজেশন হয়ে যাবে, ফিভার আসতে পারে, রেডনেস হতে পারে, তো ওটা কনসিয়াস। ইনফ্যাক্ট 1 বছরের যদি ওপরেও থাকে, বাচ্চাদেরই তো মেনলি আমরা করছি সাইক্লোপ্লেজিকটা, অ্যাট্রোপিন হচ্ছে স্ট্রংগেস্ট সাইক্লোপ্লেজিক হিসেবে, ঠিক আছে? কিন্তু যখন অয়েন্টমেন্ট ফর্মে আমরা দিই, আমরা কিন্তু পেশেন্টের বাড়ির লোকে বলে দিই জাস্ট একটা চালের দানার মতন অয়েন্টমেন্টটা দেবে, মানে এমন না সে একদম লেপে দেবে, কারণ অ্যাট্রোপিন যেন সিস্টেমিক অ্যাবজর্পশন একদমই যেন না হয়, একদম ড্রপ একটা জাস্ট চালের দানা যেরকম গ্রেন সাইজ ওই মতন আমাকে অয়েন্টমেন্ট দিতে হবে, তাতেই অ্যাকশন ওর যা হওয়ার হবে। সো কনসেন্ট্রেশন গুলো জেনে রাখতে হবে, 0.5 এ পাওয়া যায়, 1 এ পাওয়া যায়, 2 এ পাওয়া যায়।
অ্যাট্রোপিন 0.01%ও একটা ইউজ আছে, এখানে লেখা নেই। ওটা যদিও থেরাপি ডায়াগনস্টিক পারপাস নয়, ওটা থেরাপিউটিক পারপাস। কেউ বলতে পারবে কি? অ্যাট্রোপিন খুব লো ডোজ, 0.01%। মায়োপিয়া প্রোগ্রেশন বলে বাচ্চাদের এটা আটকায়, স্টাডি করে দেখা গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোর 0.01%। নাইট টাইম একবার দিলে বলছে মায়োপিয়া প্রোগ্রেশনকে আটকায়। বেশ, এবারে আসবো আমরা ডাইস গুলো। ফ্লুরোসিন ডাই কি কি কাজে লাগে লেখাই আছে, কি কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ, আলসারে ফ্লুরোসিন কি হেল্প করে? সো নর্মাল একটা এপিথেলিয়াল কে এই ফ্লুরোসিন কিন্তু স্টেন করবে না, ও ক্রস করতে পারবে না। কারণ আমরা যখন পারমিয়েবিলিটি ফ্যাক্টরস পড়ছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর ছিল? এপিথেলিয়াম স্ট্রোমা। তো ওটাকে পেনিট্রেট করতে পারবে না ইন্টার এপিথেলিয়ামকে। তাহলে যদি কর্নিয়াতে ফ্লুরোসিন স্টেন নেয় মানে এপিথেলিয়াম ব্রিচ হয়েছে, সো অ্যাব্রেশনও পজিটিভ থাকতে পারে, রাইট? আর আলসার তার এই এপিথেলিয়াল ডিফেক্টস মানে যে কোনো অ্যাব্রেশন যদি হয় অ্যান্ড আলসার। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ ফ্লুরোসিন স্টেন ইন আলসার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফ্লুরোসেন্সের কনসেপ্টটা কি? ফিজিক্সের কোয়েশ্চেন এটা। ফ্লুরোসেন্স ব্যাপারটা কি? কি করছি আমরা? কি লাইট দিচ্ছি আর কি লাইট বেরোচ্ছে? ব্লু লাইট দিচ্ছি আর দেখছি কেমন? গ্রিন দেখছি। মানে ব্লুটা শর্ট ওয়েভলেন্থ না লম্বা ওয়েভলেন্থ? কি? হ্যাঁ, শর্ট ওয়েভলেন্থ। সো এই ফ্লুরোসেন্সের বেসিকটা কি? যে যখন আমরা স্টিমুলেট করছি মানে শর্টার ওয়েভলেন্থ, ইট এমিটস আ লাইট অফ আ বিগার মানে লঙ্গার ওয়েভলেন্থ, তাই তো? তো এবারে কর্নিয়াল আলসারের ক্ষেত্রে কি কাজে লাগে? এটা তোদের শর্ট নোট, ইউজ অফ স্টেনস ইন অপথ্যালমোলজি বলে 5 নম্বরের শর্ট নোট থাকে। এগুলো কারণ লিখে দিলে যথেষ্ট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি কাজে লাগে। একটা প্রশ্ন আসে আলসারে কি কাজে লাগে, দুটোই প্রশ্ন আসে। একটা হয় ইউজ অফ ডাইজ ইন অপথ্যালমোলজি, শর্ট নোট, আর একটা আছে ইউজ অফ ডাই ইন কর্নিয়াল আলসার। দুটো কোয়েশ্চেনই আছে, এক্সপ্লেন ওয়াইতে আছে যে কেন আলসারে আমরা স্টেন করছি। তার বেসিক্যালি কি কি কারণ আছে? একটা হচ্ছে তার এক্সটেন্ট দেখবার জন্য, তার ডেপথ অফ ইনভেশন দেখবার জন্য, যে কতটা লেয়ারও গেছে, ডিস্ট্রাকশন হয়েছে। আরেকটা কি, কোনো পার্টিকুলার শেপ আছে কিনা। শেপ কি কি ধরনের শেপ হয় আলসারের? আলসারের কি পার্টিকুলার শেপ হতে পারে? এটা কি রকমের শেপ? এটা যদিও ফ্লুরোসিন স্টেন দেয়নি, হ্যাঁ, ডেনড্রাইটিক। সো এই যে পার্টিকুলার একটা শেপ হয়েছে, দেখতে পাচ্ছিস, ডেনড্রাইটিক আলসার হয়েছে, অ্যামিবয়েড আলসার মানে জিওগ্রাফিক আলসার হয়ে যেতে পারে। সো আমরা শেপ অফ আলসার বুঝতে পারি, ঠিক আছে? আর কি, আমরা রেসপন্স টু ট্রিটমেন্টও বুঝতে পারি। ধর আজকে একটা পেশেন্ট আমার কাছে এলো, আমি স্টেন দিয়ে দেখলাম এত বাই এত ওর ইনভেশনটা হয়ে আছে, ডিফেক্ট হয়ে আছে। এবার ওকে 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিয়ে আমাকে আবার দেখতে হবে যে ওর ইনভেশনটা কতটা কমলো। কমে যাবে, দেখবো স্টেন নেগেটিভ এরিয়া বেশি আছে, স্টেন পজিটিভ এরিয়াটা কমেছে, মানে কমে গেছে, ঠিক আছে? তো আর কি কাজে লাগে? এটা বাদে অ্যাপ্লানেশন টোনোমিটার। অ্যাপ্লানেশন টোনোমিটারে কি ছিল কনসেপ্টটা? কোনটা অ্যাপ্লানেশন টোনোমিটারের মধ্যে লেখাই আছে ওখানে কি করা হচ্ছিল, এটা কি করা হচ্ছিল? বেসিক্যালি এটা আমার টিয়ার ফিল্মটাকে আমি স্টেন করছিলাম পুরো, ঠিক আছে? দিয়ে এবার আমি এটা প্রিজম বসাচ্ছিলাম, প্রিজম দিয়ে দেখছিলাম। প্রিজমের জন্য এই গোল জিনিসটা এরকম দুটো সেমি সার্কেলে ভাগ হয়ে যাচ্ছিল। তাহলে কোনটা আমার প্রেশার ছিল? যখন ওর ইনার এজ আর ওর ইনার এজটা জাস্ট মিট করছে, সেটা আমার আইওপি ছিল। তাহলে একটা গেল অ্যাপ্লানেশন টোনোমিটার। আরেকটা হয় সিডিল টেস্ট। সিডিল টেস্টটা কি বস্তু? সিডিল টেস্টটা হচ্ছে, ধর আজকে কোনো রকম স্মল পারফোরেশন হয়েছে, বা কর্নিয়াল কোনো এপিথেলিয়াল ব্রিচ হয়েছে, বা পারফোরেশন কিছু একটা হয়েছে, বা টানেল হয়েছে, মানে কর্নিয়াল এন্ট্রি করেছিস ফেকোতে, ঠিক আছে? কর্নিয়াল এন্ট্রি করতে হয় একটা। সো বেসিক্যালি আমরা সিডিল টেস্ট করে দেখি যে কোথাও থেকে কোনো ওপেনিং থেকে কর্নিয়ার কোনো লিকেজ হচ্ছে কিনা অ্যাকুয়াসে। কিভাবে বুঝি? সেটা হচ্ছে পেশেন্টকে আগে আমরা ফ্লুরোসিন স্টেন করলাম, স্টেন করার পরে বিশেষ করে এটা স্মল পারফোরেশনের ক্ষেত্রেও খুব কাজে লাগে, যে আমরা স্টিচ দেবো কি দেবো না। ধর এসি ফর্ম আছে, অ্যান্টেরিয়র চেম্বার ফর্ম আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কর্নিয়াতে একটা ছোট্ট পারফোরেশন হয়েছে। তো তখন ডিসিশন আমি কি করে নেবো যে স্টিচ দেবো কি দেবো না। তখন আমরা সিডিল টেস্ট করি। সিডিল টেস্টে কি করলাম, আমরা এরকম ফ্লুরোসিন স্টেন করলাম। স্টেন করার পরে আমরা চোখটাকে ব্লিঙ্ক করতে বলবো পেশেন্টকে, ঠিক আছে?
যদি দেখি যে ফ্লুরোসিন ডাইটা ডাইলুট হয়ে যাচ্ছে মানে অ্যাকুয়াস লিকেজের জন্য, ইনট্যাক্ট যদি স্টেনটা থাকে মানে কোনো লিকেজ নেই, কিন্তু যদি দেখি ডাইটা ধুয়ে যাচ্ছে মানে পাতি বাংলা ভাষায় ডাইটা ধুয়ে যাচ্ছে বা ডাইটা ইজ গেটিং ডাইলুটেড ডিউ টু লিকেজ অফ অ্যাকুয়াস, মানে বুঝতে হবে লিকেজ হচ্ছে বা পারফোরেশনটা আমাকে ইন্টারভেনশন করতে হবে। ঠিক আছে, আর কি কি জোনস ডাই টেস্ট লেকচারে ডিসকাশন হয়েছে, আর হচ্ছে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম যেটা আমরা ড্রাই আইতে দেখি। ঠিক আছে, রোজ বেঙ্গল ডাই নামগুলো জেনে রাখতে হবে। রোজ বেঙ্গল ডাই হচ্ছে ডিভাইটালাইজ সেলস গুলোকে খালি স্টেন করে। আর কি ডাই আছে, লিসামিন গ্রিন। লিসামিন গ্রিনের বেস এফেক্টটা যেটা মেইন হচ্ছে এই লাইনটা, স্টেন দ্য এজেস অফ দ্য আলসার। মনে আছে সেই টিপস গুলোকে করছিল, বাল্ব গুলোকে করছিল, আর মেইন বেডটাকে কে করছিল, ফ্লোরোসিন করছিল। ঠিক আছে, এগুলো তোদের সবকটাই আলসারের ডিসকাশন এগুলো ছিল, এগুলো জাস্ট রিভিশন হচ্ছে এখন। আচ্ছা, ইন্দোসাইনিন গ্রিনটা আইভি দেওয়া হয়, এটা হচ্ছে তোর ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি তোদের জানার দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখবি যেটা আমাদের কোরয়েডাল সার্কুলেশন দেখার জন্য ইন্দোসাইনিন গ্রিন দেওয়া হয়। ঠিক আছে, ডাইস যদি বলে তোদের নামগুলো বলতে হবে। ঠিক আছে, আর এটা অত নামটা তো জেনে রাখবি যে সিএসসিআর হয়, তো জানিস তো, সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি একটা ডিজিজ হয় রেটিনার। এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে জল জমেছে বিটুইন আরপি অ্যান্ড দ্য আদার লেয়ার্স, এটাকে বলে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি, সিএসসিআর। তো সেই ক্ষেত্রে যদি ক্রনিক কোনো জায়গা থেকে লিকেজ হতে থাকে, আমরা একটা ভাটেকরফিন বলে ডাই হয়, এই ডাইটাকে বলি ফটোসেন্সিটাইজার। আগে ডাইটা দেওয়া হয়, তারপর লেজার অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই লিকেজ পয়েন্টগুলো নষ্ট হয়ে যায়। জাস্ট এইটুকু জানলে তোদের হবে, নামটা জানতে হবে। এটা আরপি, বাকি লেয়ারগুলো। এখানে কোরয়েডাল ডিসফাংশন হয় কোনো কারণে, আরপি ডিসরেগুলেশন বা কোরয়েডাল ডিসফাংশন, তার জন্য কন্টিনিউয়াসলি ফ্লুইড এরকম লিকেজ হতে থাকে এখানে। এটা মেইনলি ইয়াং মেলসদের হয়, টাইপ এ পার্সোনালিটি বলে। টাইপ এ যাদের ধরো অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস যাচ্ছে, ঘুম হচ্ছে না, স্টেরয়েডস যদি কেউ খায়, ইমিউনোসাপ্রেসেন্ট যদি কেউ খায়, তখন কি হয়, এটার জন্য সিএসসিআর বলে জেনারেলি এটা সেলফ রিজলভিং, উই ওয়েট অ্যান্ড ওয়াচ, অ্যান্টি ইনফ্লেমেটরি দিই, ঘুম না হলে অ্যাংজাইটির কারণ এই করি। কিন্তু যদি ক্ষেত্রে দেখে যে 6 মাসের পরেও এরকম ফ্লুইড হয়ে আছে, সেই ক্ষেত্রে ভাটেকরফিন দিয়ে আমাকে লেজার করতে হয়, ওটার নাম হচ্ছে ফটো ডাইনামিক থেরাপি, পিডিটি বলে, যেটা ভাটেকরফিন দিয়ে করে। ঠিক আছে, যাই হোক, এবারে আমরা আসি আমাদের প্রপার ট্রিটমেন্ট মানে অ্যান্টিবায়োটিক্স যেগুলো আমরা দিই। তোদেরকে যখনই কেউ জিজ্ঞাসা করা হয় অ্যান্টিবায়োটিকের নাম কি কি জানো, তোর মুখ দিয়ে তো বেরোয় না কারো। কি কি অ্যান্টিবায়োটিক জানো? হ্যাঁ বল, ড্রপ কি কি ইউজ হয় অ্যান্টিবায়োটিকের? মক্সি, মক্সি, আর গ্যাটিফ্লক্সাসিন, আর ও সবই তো ফ্লক্সাসিন, আর ও ফ্লক্সাসিন ড্রপ। আচ্ছা ঠিক আছে, আর আর অ্যান্টিবায়োটিক কি আছে? এই ব্যাস হয়ে গেল, তিনখানা ড্রপ বেরোলো মুখ দিয়ে, ব্যাস হয়ে গেল। জানিস সব, বলছি তো, ওই জন্যই এই ক্লাসগুলো নেবে, কারণ এগুলো তো ভাইভাতে ভীষণভাবে ধরে যে তোমরা অকুলার কি কি ড্রপ ইউজ করেছো, এই মক্সি ফ্লক্সাসিন, ও ফ্লক্সাসিন, আর মুখ দিয়ে বেরোবেই না। আর কি ড্রপ ইউজ করেছো? অ্যান্টিবায়োটিক মনে পড়ছে না? অয়েনমেন্ট, ড্রপ, কি আর কি ইউজ হয়? হ্যাঁ, তো তোকে যখনই বলবে কি ড্রপ ইউজ হচ্ছে, সব সময় ক্লাসিফিকেশন হিসেবেই বলবি। আমি তাহলে অবভিয়াসলি অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি হেলমিন্থিক। অ্যান্টি হেলমিন্থিকের মধ্যে তোদের মেইনলি অ্যাকান্থিমিবাটাই জানিস, তাই তো? সেটা আলাদা, পিএইচএমএমবি, এই কটা নামই জাস্ট জানতে হবে। পলিহেক্সামিথাইলিন বাইগুয়ানাইড, বাস ওটাই ইম্পর্টেন্ট, বাকি নামগুলো তোদের জানতে হবে, সেটা আমি বাসি করে। বাট অ্যান্টিবায়োটিক্স কি কি রয়েছে একদম এইভাবেই বলবি, ঠিক আছে? মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আমি কিছু বলবো না, ফার্মার ওইগুলো আশা করি মনে আছে, না মনে থাকলে পড়ে নিবি, রাইট? সো অ্যামাইনোগ্লাইকোসাইডস এর মধ্যে কি কি ইউজ হয়? জেন্টা, টোবরা, অ্যামিকাসিন। অ্যামিকাসিনটা জেনারেলি ফর্টিফাইড ড্রপ, অ্যামিকাসিন দিন পাই না। জেন্টামাইসিন, টোব্রামাইসিন অয়েনমেন্ট পাই, ড্রপ পাই, বাট অ্যামিকাসিন কিন্তু আমরা বেসিক্যালি আলসার পেশেন্টদের ফর্টিফাইড হিসেবে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তোদের প্রিয় ফ্লোক্সাসিনস গুলো হচ্ছে ফ্লোরোকুইনোলন। তাহলে যখন বলবি গ্রুপ হিসেবে বলবি, ওই র্যান্ডাম একই গ্রুপের 4-5টা ড্রাগের নাম বলে লাভ নেই, বলবি ফ্লোরোকুইনোলন, লাইক সিপ্রো, গ্যাটি, মক্সি, লিভো, এগুলো এখন ড্রপ আছে। ম্যাক্রোলাইডস এর মধ্যে অ্যাজিথ্রোমাইসিন অয়েনমেন্ট হিসেবে বেসিক্যালি ইউজ হয়, ড্রপের চেয়েও বেশি। ইরাথ্রোমাইসিনও অয়েনমেন্ট হয়। সালফোনামাইড, ক্লোরামফেনিকল অয়েনমেন্ট, ঠিক আছে। আর সেফালোস্পোরিনের মধ্যে সেফাজোলিন, अगेन ফর্টিফাইড সেফাজোলিন ইউজড ইন কর্নিয়াল আলসার। এগুলো ফর্টিফাইড মানে কি, পাউডার ফর্মে পাওয়া যায় এগুলো, এগুলো ড্রপ
ফর্মে প্রপার পাওয়া যায় না, মক্সি যদি ড্রপ পাস এগুলো হচ্ছে পাউডার ফর্মে পাওয়া যায়, আমাকে রিকনস্টিটিউট করে বানাতে হয় ড্রপটা, সেটাকেই বলে 45 করে বানাচ্ছি আমরা, উইথ সিএমসি আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে বানাতে হয়, ঠিক আছে। মেকানিজম অফ অ্যাকশন, আচ্ছা এর মধ্যে এবার আমাকে বল যে মানে বাচ্চা 1 বছরের যদি কম থাকে আমরা ফ্লোরোকুইনোলনটা ইউজ করি না জেনারেলি, কারণ এটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনস করে অনেক সময়। সো বেটার 1 বছর যদি বাচ্চা কম বয়স হয় আমরা সবসময় টোব্রামাইসিন এগুলো ইউজ করব, ঠিক আছে। বাট জেন্টামাইসিন আমি এইগুলো ইউজ করব না, কেন? ম্যাক্সিমাম টোব্রামাইসিনই আমরা ইউজ করি, কারণ এই দেখ জেন্টামাইসিনের একটা তো হচ্ছে যে দেখ এখানে দিয়েছে প্রেগন্যান্সি চাইল্ডে আমরা দিই না, ঠিক আছে, আর বার্নিং ইরিটেশন এগুলো করে। আর অ্যামিকাসিনের সাইড এফেক্ট জানিস, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এগুলো করে, তো এগুলো আমাকে যখন দিতে হয় দেবো ভেবে চিন্তে দিতে হবে, ঠিক আছে, যে এগুলো কিছু আছে কি। আর টোব্রামাইসিনটা মোটামুটি সেফ, আমরা দিতে পারি, ব্যাস এটুকু জানলেই হবে। সিপ্রো তো জানি, যেটা বললাম। আচ্ছা এবার মাথায় রাখতে হবে কনজাংটিভা এই আলসার বা অন্যান্য ক্ষেত্রে আমরা আজকাল আগে সিপ্রো খুব ইউজ করা হতো অনেকদিন আগে, এখনো হয় সিপ্লক্স, বাট সিপ্রোটার প্রবলেম হচ্ছে যে খুব বেশি প্রিসিপিটেট করে দেয় চোখের মধ্যে, হ্যাঁ, এখন ওটা অ্যালার্জি ইটসেলফ করে, আর সিপ্রোটা কিছুটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই জন্য আমরা এখন মক্সি ইউজ করছি। কিন্তু এখন মক্সিটাও এত বেশি ইউজ হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি কদিন পর মক্সিও রেজিস্ট্যান্স হয়ে যাবে, খুব শিগগিরই হয়তো হয়ে যাবে। সেই জন্য আমরা এই বাকি গ্যাটি, লিভো এগুলো নতুন বেরোচ্ছে এখন, মানে ব্র্যান্ডের বেরিয়েছে, সো উই আর বেসিক্যালি কিপিং দোজ ড্রাগস অ্যাজ রিজার্ভ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলসার পেশেন্টের মক্সি দিয়ে হচ্ছে না, তখন তাকে আমাকে গ্যাটে দিতে হচ্ছে বা লিভোফ্লক্সাসিন দিতে হচ্ছে, মক্সিতে রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। আর সিপ্রো আমরা জেনারেলি এখন আর ইউজ করি না, কোনো আলসার পেশেন্ট এলেও আমরা সিপ্রো খুবই কম ইউজ করি, ওষুধের দোকান একমাত্র দেয়, ওষুধের দোকানগুলো যদি কোনো পেশেন্ট যায় আমার চোখ লাল হয়েছে বলে সিপ্লক্স দিয়ে দেয়, কিন্তু কোনো ডাক্তার জেনারেলি সিপ্লক্স দিতে চায় না কোনো ইনফেকশন কেসকে এখন। আচ্ছা অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন যেগুলো বললাম, সালফোনামাইড এগুলো বাদ দে। আর এটাই যেটা বলছিলাম যে ওই ফ্লোরোকুইনোলনের ইউজটা আমরা জেনারেলি মোনোথেরাপি হিসেবে করি, কম্বিনেশনও করতে পারি। আর যেটা বলছিলাম রেজিস্ট্যান্স, সো মক্সিরও রেজিস্ট্যান্স হচ্ছে, আগে সিপ্রোর তো হয়েই গেছে, মক্সিরও কিন্তু হচ্ছে, সেই জন্য আমরা এখন বাকিগুলোকে মানে রিজার্ভে রাখছি, ঠিক আছে। আর মেন প্রোটেকশন যেটা বলি আমরা, যে অপারেশনের আগে বা এটা পোভিডন আয়োডিন দিয়েই হয়, মানে যেটা আমরা ড্রেসিং করি উইথ পোভিডন আয়োডিন যে কোনো সার্জারিতে, চোখের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্টিফাঙ্গাল, তা অ্যান্টিফাঙ্গাল কি কি রয়েছে বল, কিছু বলছিস? কি আগের ছবিটা কি হয়েছে? এটা এন্ড অফ হয়ে গেছে, হাইপোপায়ন হয়ে গেছে, এন্ড অফ হয়ে গেছে, হ্যাঁ আর কিছু বুঝতে পারবে তো, এন্ড অফ হয়ে গেছে। আচ্ছা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গালে কি হচ্ছে, কি কি আছে, একটা আছে পলিন আর একটা আছে অ্যাজোলস। সো পলিনস এর মধ্যে অ্যানাটামাইসিন, অ্যাম্ফোটেরিসিন বি, আর একটা আছে নিস্ট্যাটিন, যেটা লেখা নেই এখানে। তোদের কি মনে রাখতে হবে এর মধ্যে? হ্যাঁ অ্যাম্ফোটেরিসিন বি, কি মনেটা কি রাখতে হবে যে এই ন্যাটামাইসিন আর বেসিক্যালি অ্যাম্ফোটেরিসিন বি ইট ওয়ার্কস মানে বেস্ট ফর কোন ফাঙ্গাস? ফিলামেন্টাস ফাঙ্গাস, অ্যাসপারজিলাস, ফিউসেরিয়াম এইগুলো। আর নিস্ট্যাটিনটা ক্যান্ডিডার জন্য বেশি ভালো কাজ করে, অ্যাজোলস গুলো মোটামুটি ইস্ট, ওইগুলো ক্যান্ডিডা ওগুলোর জন্য সবটার জন্যই কাজ করে, ঠিক আছে। একটু ভালো যদি নাম্বার পেতে চাস কনসেন্ট্রেশনস গুলো একটু মনে রাখবি, ন্যাটামাইসিন 5%, সিমিলারলি এটারও তাই, এই মক্সি গুলোরও যেমনি, মক্সি 0.5, গ্যাটি 0.3, মক্সিটা মেনলি মনে রাখবি 0.5%, ওটাই তো মেনলি ইউজ হয়, মক্সি 0.5%টা মনে রাখবি, ঠিক আছে। আর ন্যাটামাইসিন 5%টা মনে রাখবি, অ্যাম্ফোটেরিসিন বি এগুলো তো রয়েছে, আর কিটোকোনাজল, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজলটা টপিক্যাল ওরাল দুটোই হয়, ফ্লুকোনাজলও টপিক্যাল ওরাল হয়, কিটোকোনাজল এগুলো সবই হয়। মেনলি আমরা যেটা অ্যাজোলস এর মধ্যে দিই ইট্রাকোনাজল টপিক্যাল দিই অয়েন্টমেন্ট, হ্যাঁ, আর ওরাল ডোজও দিই 200 মিলিগ্রাম পার ডে করে, যেটা দিয়েছে ফাঙ্গাল আলসার যদি আমরা সাসপেক্ট করে তুলে দিই, ঠিক আছে। সো অ্যান্টিফাঙ্গালের মধ্যে যেটা বললাম ইম্পর্টেন্ট, যে ফিলামেন্টাসের জন্য কাজ করে ন্যাটামাইসিন, আর নিস্ট্যাটিনটা হচ্ছে ক্যান্ডিডা, আর অ্যাজোলস গুলো ইস্ট ক্যান্ডিডা এগুলোর জন্য কার উপরে কাজ করছে বাস। আর অ্যান্টিভাইরাল, সো অ্যান্টিভাইরালে মানে মেনলি হারপিস, ঠিক আছে, অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, এইসব তোরা নামগুলো সবই জানিস। এবার ইম্পর্টেন্টটা কি এই ক্ষেত্রে? ডোজিংটা। আমাকে বল হারপিস জোস্টারে অ্যাসাইক্লোভিরের কি ডোজ হবে, হারপিস সিমপ্লেক্সে অ্যাসাইক্লোভিরের কি ডোজ হবে? দুটো কি একই ডোজ হবে আগে সেটা বল, দুটো কি একই ডোজ হবে? হবে না, তাহলে কোনটার কি ডোজ হবে? ওদের এগুলোই ধরবে,
হার্পিস জোস্টারে কম হবে, তো একটা না হলে তো আরেকটাই হবে। সিমপ্লেক্সে কি হবে আর জোস্টারই বা কি হবে? হ্যাঁ কেন হবে? জোস্টারে ভীষণ পেইনফুল কন্ডিশন, ওখানে তো ওটা তো ভ্যারিসেলা জোস্টার করছে, দুটো ভাইরাসই তো আলাদা, ওটা ভ্যারিসেলা জোস্টার করছে, ওটা হার্পিস সিমপ্লেক্স করছে, কেন হবে আর কি, ওর বেশি লাগছে। হ্যাঁ বল কেন, এই কি কত ডোজ? 800, এরা মনে রাখবি এগুলো 800 মিলিগ্রাম 5 টাইমস, এগুলো আজীবন তোদের হার্পিস জোস্টার পেশেন্ট তোদের কাছেও আসবে এমবিবিএস পাস করার পরেও। সো 800 মিলিগ্রাম 5 টাইমস করে হচ্ছে ফর হার্পিস জোস্টার, ঠিক আছে? আর যদি সিমপ্লেক্স হয়, মানে যেখানে প্লেন ডেনড্রাইটিক পাচ্ছি, জোস্টার কোনো বেসিক্যাল র্যাশের ব্যাপার নেই, সেক্ষেত্রে হচ্ছে 400 মিলিগ্রাম 4 টাইমস, ঠিক আছে? তাহলে 800 মিলিগ্রাম 5 টাইমস জোস্টারে আর 400 মিলিগ্রাম 4 টাইমস হার্পিস সিমপ্লেক্সে। আচ্ছা ভ্যালাসাইক্লোভির, ফ্যামিসাইক্লোভির এগুলোর ডোজটা হচ্ছে এখানে 500 থেকে 1000 দিয়েছে, মানে বেসিক্যালি 1 গ্রাম টিডিএস বলি আমরা। এই জন্য এখন পেশেন্টদের যদি আমরা হার্পিস জোস্টার পাই, দেখ একটা অ্যাসাইক্লোভির খাওয়া 5 বার করে একটু হেক্টিক, মানে খুবই অস্বস্তিকর ব্যাপার। 800 মিলিগ্রাম 5 বার খাওয়াটা না খুবই কষ্টকর, এই জন্য এখন আমরা প্রেফার করি এই ভ্যালাসাইক্লোভির এইগুলো দেওয়া, বলি 1 গ্রাম মানে 700 মিলিগ্রাম থেকে 1 গ্রাম দিনে 3 বার করে ইন কেস অফ জোস্টার, ঠিক আছে? আর কি আছে তোর, একান্থিমিবা যেটা বলছিলাম ম্যানেজমেন্টের মধ্যে, এগুলো তোরা জানিসই, পিএইচএমএমবি। আচ্ছা একান্থিমিবাটা মেইনলি কেন হয়? ইজ এ ফ্রি লিভিং প্রোটোজোয়া, ফ্রি লিভিং প্যারাসাইটস, কন্টাক্ট লেন্সে হয়। আর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি ছিল একান্থিমিবার? একটা কি হয় ওখানে, রেডিয়াল কেরাটোনিউরাইটিস হয়, সিভিয়ার পেন হয়, রিং শেপের মতো এটা হয়ে থাকে, মনে পড়ছে তো একটু একটু? ঠিক আছে। সো মেইনলি কি কি আমরা, হ্যাঁ বল। হ্যাঁ ওইখানে পড়িয়েছিল, সব ভুলে গেছে, যাই হোক। তো এই ড্রাগসগুলোর নাম মনে রাখতে হবে, ডাইঅ্যামাইডিন, বাইগুয়ানাইড। আর এটা যেটা মনে রাখতে হবে যে কিছু অ্যান্টি ফাঙ্গালও কিন্তু কাজ করে, এই অ্যাজোলসগুলো কট্রিমাজল, মিকোনাজল, ভোরিকোনাজল, একান্থিমিবায় কাজ করে, হ্যাঁ। আর কিছু অ্যামাইনোগ্লাইকোসাইডসও কাজ করে, মানে অ্যাপার্ট ফ্রম তোর অ্যামাইডিন, মানে ওই পিএইচএমএমবি, ওটা তো দেয়ই তোদের প্রশ্নটা, এই দুটোও কিন্তু একান্থিমিবাতে কাজ করে, ঠিক আছে? ওকে। আর তো ওটাই কন্ট্যাক্ট লেন্স কেয়ার ওসব ঠিক আছে। আর সিএমভি রেটিনাইটিস এর ক্ষেত্রে আমরা এগুলো দিই। সিএমভি রেটিনাইটিস কাদের হয়? এইচআইভি আছে, বিশেষ করে যাদের CD4 কাউন্ট কত কমে গেছে, রেখাই আছে এখানে লেস দ্যান 100, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সবার সিএমভি রেটিনাইটিস হবে না। সিএমভিটা কি ফুল ফর্ম কি? সাইটোমেগালোভাইরাস, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এইরকমই ট্রিটমেন্ট করি, ওই ক্যানসাইক্লোভির, ফসকারনেট এগুলো আমরা দিই। কিগুলো? বাচ্চাদের এটাই দিতে হবে, ডোজ আলাদা আলাদা হবে, ওটা তো তোর ডোজিং থাকে আলাদা। টর্চ, হ্যাঁ হ্যাঁ, রেটিনাইটিস এর জন্য বলছি, এটা পার্টিকুলারলি সিএমভি রেটিনাইটিস যদি কারোর থাকে, সাইটোমেগালো ভাইরাস শুধু ইনফেকশন আছে, রেটিনাইটিস যদি কারোর থাকে মানে রেটিনাল নেক্রোসিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে ডোজিংটা বলছি, ঠিক আছে? আচ্ছা এবারে আমরা, ইনফেকশনস হয়ে গেল, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, প্যারাসাইট, তাহলে এবারে আমরা আসি হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন কারা কারা থামায়? একটা স্টেরয়েড হয়, একটা নন স্টেরয়েডাল হয়, সবাই জানে। স্টেরয়েডের মেকানিজম অফ অ্যাকশন আমার বলতে হবে কি? দরকার নেই, সবাই জানিস। আচ্ছা এবারে স্টেরয়েডের ক্লাসিফিকেশনটা এখানে একটু ইম্পর্টেন্ট, কিছু কিছু শর্ট অ্যাক্টিং হয়, ইন্টারমিডিয়েট আর লং অ্যাক্টিং হয়। সো ডেক্সা আর বিটা হচ্ছে লং অ্যাক্টিং এবং মোস্ট পোটেন্ট, ঠিক আছে? শর্ট অ্যাক্টিং এর মধ্যে হাইড্রোকর্টিসন আছে, আর ইন্টারমিডিয়েটের মধ্যে ট্রাইমসিনোলন এন্ড ফ্লুপ্রেডনিসোলন। এবারে তোর যদি পোটেন্সি বলিস একদম, তো ডেক্সা সব থেকে বেশি পোটেন্ট বললাম। তোদের এমনও কোয়েশ্চেন কিছু দেয় যে মডারেটলি পোটেন্ট স্টেরয়েডস কারা, মানে যারা মাঝামাঝি পোটেন্ট, হাইড্রোকর্টিসন এগুলো অত পোটেন্ট নয়, ঠিক আছে? সো মডারেটলি মানে তার চেয়ে একটু বেশি হচ্ছে এই দুটো, লোটেপ্রেডনল, ফ্লুরোমিথলন। ধর আজকে কারোর কন্টিনিউয়াসলি অ্যালার্জি হয়ে যাচ্ছে, প্রেড, ডেক্সা এগুলো কিন্তু যেহেতু লং অ্যাক্টিং, চোখের মধ্যে অনেকক্ষণ থাকছে, সো ইট হ্যাজ এনাফ টাইম টু কজ সাইড এফেক্টস, সেজন্য ফর লং টার্ম আমরা অ্যাভয়েড করি প্রেড, ডেক্সা দেওয়ার। কিন্তু কারোর যদি এখন একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, ক্রনিক অ্যালার্জি হচ্ছে, তার স্টেরয়েড লাগছে, সেক্ষেত্রে আমাকে কি দিতে পারি? মডারেটলি পোটেন্ট যেগুলো, লাইক ফ্লুরোমিথলন, লোটেপ্রেডনল, লাইক দিস, ঠিক আছে? আর আইভি মিথাইল প্রেডটা মেইনলি অপটিক নিউরাইটিসে দেওয়া হয়, কোনো সিস্টেমিক কন্ডিশন। আইভি মিথাইল প্রেডনিসোলন টপিক্যাল হয় না, ইন্ট্রাভেনাসই হয়, ঠিক আছে? পালস মিথাইল প্রেডনিসোলন থেরাপি বলি আমরা, ঠিক আছে?
আর সাইড এফেক্টস কি যেগুলো জানিস আশা করি, অকুলার সিস্টেমিক। গ্লকোমা কাদের বেশি হয়, ক্যাটারাক্ট কাদের বেশি হয়? কোনটাতে গ্লকোমা বেশি হবে, কোনটাতে মানে টপিক্যালে কোনটা হবে আর ওরাল খেলে কোনটা হবে? যদিও দুটোতে হতে পারে, এমন ব্যাপার নয় যে হবে না, বাট চান্স বেশি কোথায়? ধর আজকে অনেক দিন ধরে কেউ স্টেরয়েড চোখে লাগিয়ে যাচ্ছে, তার কোনটা হওয়ার সম্ভাবনা বেশি, গ্লকোমা না ক্যাটারাক্ট? ভুলই বলবি, কোনোদিনও ভুল করেও ঠিক বলিস না তোরা। টপিক্যাল যদি ড্রপে লাগায় গ্লকোমা হওয়ার চান্স বেশি, আর যদি মুখে ওষুধ খায় তাহলে ক্যাটারাক্ট হওয়ার চান্স বেশি। কখনো ভুল করেও একটু ঠিক বলে দিবি মাঝে মাঝে, ঠিক আছে? কি ধরনের ক্যাটারাক্ট হয় স্টেরয়েডে? হ্যাঁ, পস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, ঠিক আছে বেশ। আর কি স্টেরয়েড গেল, এবারে কি আছে? এনসেডস, নন স্টেরয়েডাল। এর মধ্যে তোদের যেটা মনে রাখতে হবে, নেপাফেনাক, এই নামগুলো তো জানিসই তোরা। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এনসেডস এর ওটিতে কোনো কাজ আছে? ওটিতে মানে ক্যাটারাক্ট সার্জারিতে? দেখ না লেখা আছে, কোথাও খুঁজে নে কোথায় লেখা আছে। কি লেখা আছে? কি লেখা আছে? ওটি করতে করতে অনেক সময় আমাদের কি হয়, পিপল ধর ডাইলেট ছিল, ঠিক আছে, অনেক পেশেন্টদের ধর প্রোস্টেট মেডিকেশন খায়, প্রোস্টেটের ওষুধ খেলে পিপল ভালো ডাইলেট হয় না, অনেকে ডায়াবেটিক হয়। তুই যখন ঢুকছিস অ্যান্টেরিয়র চেম্বারে, আইরিস ছোট হয়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, পিপল ছোট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি ফ্লারবিপ্রোফেন বা আগে একটু নেপাফেনাক দিয়ে রাখি, মানে এনসেডস দিয়ে রাখি, ইন্ট্রা অপারেটিভ মিওসিসটা হতে দেয় না, ঠিক আছে, মানে ওটা সাস্টেন করে রাখে ডায়ালাটেশনটাকে, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে পোস্ট অপারেটিভ সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, হয়তো ক্যাটারাক্ট সার্জারির একটা কমপ্লিকেশন, রেটিনাতে সিস্টিক স্পেসে জল জমে ইনফ্লামেশনের জন্য, সেটাকেও প্রিভেন্ট করে এনসেডস। বাকি এমনি তো অ্যালার্জিতে লাগবেই, মানে অন্য যে কোনো ধরনের ইনফ্লামেশন, ইউভিআইটিসে আমরা দিতে পারি, যে কোনো ইনফ্লামেশন যদি হয় দিতে পারি। বাট কিন্তু ক্যাটারাক্ট সার্জারি দুটো ইউজ আছে, একটা ইন্ট্রা অপারেটিভ ইউজ আছে টু প্রিভেন্ট ইন্ট্রা অপারেটিভ মিওসিস, আর একটা হচ্ছে পোস্ট অপারেটিভ সিএমই যাতে না হয় আমরা দিয়ে রাখি, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের আমরা কিন্তু দিয়ে রাখি, ঠিক আছে, নেপাফেন একটা অবশ্যই দিয়ে রাখি, কারণ ওদের দে আর মোর প্রোন টু ডেভেলপ সিএমই, রাইট? নেপাফেনাক, ফ্লারবিপ্রোফেন এগুলি মেনলি ইউজ হয়, কিটোরোল একটাও ইউজ হয়। আচ্ছা, আর অ্যালার্জি কনজাংটিভাইটিস তো ইউজ হবেই। এবারে আমরা এটা পড়লাম কি, অ্যান্টি ইনফ্লেমেটরি ছিল স্টেরয়েডস আর এনসেডস। এবার আমরা পড়বো হচ্ছে অ্যান্টি অ্যালার্জি, মানে অ্যালার্জি হয়েছে শুধু তার জন্য তুই তো অ্যালার্জি আছে খালি, তাতে কি কি ওষুধ আমরা দিতে পারি লেখা আছে, দেখে নাও কি কি আছে। অ্যান্টি হিস্টামিনিক্স, তোদের ইম্পর্টেন্ট কি জিজ্ঞাসা করে, এই ডুয়াল অ্যাকশন অ্যান্টি অ্যালার্জি। ডুয়াল অ্যাকশন মানে কি কি ডুয়াল অ্যাকশন করছে, দুটো অ্যাকশন কি করছে? হ্যাঁ, আরে লেখাই তো ওপরের প্রথম দুটো ডুয়াল অ্যাকশন, একটা অ্যান্টিহিস্টামিনিক ও মাসেল স্টেবিলাইজারও, তারা ওলোপ্যাটাডিন, আরো কি নাম আছে যেগুলো ইউজ হয়, না ওটা তো ওখানে লেখা আছে, অ্যাজ এ ল্যাস্টিন হবে, এস্টানিন। আর কি হয়, বিপোটেস্টিন, অ্যালক্যাফটাডিন, এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো তোদের বইতে আছে। কিন্তু আমরা এখন যেগুলো ইউজ করি মেনলি বিপোটেস্টিন, ওলোপ্যাটাডিন, তোরা ওলোপ্যাটাডিনটুকুই মনে রাখলে যথেষ্ট, ওলোপ্যাটাডিনটুকু মনে রাখবি, ঠিক আছে। ডুয়াল অ্যাকশন, আর এনসেডস আর কর্টিকোস্টেরয়েডস লাস্ট অপশন থাকে অ্যালার্জির ক্ষেত্রে, যেটা বলছিলাম মেনলি আমরা ফ্লুরোমিথোলন লোটাপেডনল, দেখ এখানে মডারেটলি পোটেন্ট দিচ্ছি, খুব সিভিয়ার হলে তখন ডেক্সা দেবো, আদারওয়াইজ ফ্লুরোমিথোলন লোটাপেডনলেই হবে। আচ্ছা, আর কি দিতে পারি এখানে লেখা নেই। অ্যালার্জিকে ধর অ্যান্টিহিস্টামিনিক, মাসেল স্টেবিলাইজার, এত কিছু তুই দিলি, স্টেরয়েড তুই দেখবি, স্টেরয়েড যখন দিচ্ছি খুব কমন ভিকেসি, জানিস তো ভিকেসি ফুল ফর্ম কি? বাচ্চাদের হয় ভার্নাল কেরাটোকনজাংটিভাইটিস, হ্যাঁ এই টাইমেই হয়, গরমে বেশি হবে। ভিকেসিতে কি হয়, অনেক বাচ্চাদেরই আমরা দেখেছি যে এই স্টেরয়েড দিলাম কমে গেল, তুই আবার বন্ধ করবি আবার হবে, ঠিক আছে। তো তোর উপায় কি, তুই তো আজীবন ওকে স্টেরয়েড দিয়ে যেতে হবে কিছু, মানে আমাকে একটা শর্ট কোর্স করতে হবে, কিন্তু তার সাথে ওলোপ্যাটাডিনও দিয়ে রাখতে হবে। কিন্তু তারপরে আমি আর কি করতে পারি, ধর আজকে দেখলাম যে ওর সিভিয়ার ভিকেসি হচ্ছে, মানে ওর প্রেড লাগছে, ডেক্সা লাগছে, মানে ওর ট্রোল ওটা বেরোও হচ্ছে না, তখন আমাকে যেটা করতে হয় কিছু ইমিউনো মডুলেটর দিতে হয়। ইমিউনো মডুলেটর মানে যেগুলো স্টেরয়েডস নয়, লাইক ট্যাক্রোলিমাস, সাইক্লোস্পোরিন, এগুলো অয়েন্টমেন্ট পাওয়া যায়, তখন আমরা বাচ্চাদেরকে বলি যে ওইটা লাগাতে, ঠিক আছে। তাহলে এই নামটা কিন্তু মনে রাখতে হবে, এখানে সেটা লেখা নেই, তাহলে অ্যান্টি অ্যালার্জিকের মধ্যে এইগুলো পড়ছে।
এবারে আসবে হচ্ছে আমাদের অ্যান্টিগ্লকোমা। কি কি অ্যান্টিগ্লকোমা আছে? আচ্ছা, এখানে কি লেখা? ডিক্রিজ ফর্মেশন অফ আয়োপিনা, ডিক্রিজ ফর্মেশন অফ অ্যাকুয়াস হবে। হ্যাঁ, ডিক্রিজ ফর্মেশন অফ অ্যাকুয়াস, ইনক্রিজ অ্যাকুয়াস ড্রেনেজ। আর কিছু মানে মেকানিজম আছে আইওপি কমানোর? একটা দেখ, আইওপি কমাতে পারে কি কি ভাবে? অ্যাকুয়াস ফর্মেশন কমাচ্ছি বা ড্রেনেজ বাড়াচ্ছি, তাই তো? আর কিছু আছে আইওপি কমানোর উপায়? ট্রাফিক না, সেটা তো ড্রেনেজই বাড়াচ্ছি। ড্রেনেজ বাড়ানোর মধ্যে দুটো পাত আছে, একটা ট্রাফিকুলার আউটফ্লো বাড়াচ্ছি, একটা ইউভিওস্ফিয়ার বাড়াচ্ছি, হয়ে গেল। আর কিছু? ম্যাগনেটল কিভাবে কাজ করে রে? তো ম্যাগনেটল কাজটা কিভাবে করে? চোখের উপরে কি করে করে? কোথা থেকে জলটা টানবে? কি কি কমাবে? অ্যাকুয়াস কমাবে কি? এটা কিন্তু তোদের জানতে হবে। বাকি যারা তোরা ওষুধ জানিস গ্লকোমার, তারা নয় অ্যাকুয়াস টিউমার প্রোডাকশন করাচ্ছে বা অ্যাক্টিং অন সিলিয়ারি এপিথেলিয়াম, আর বাকিরা কি করছে? ট্রাবিকুলার আউটফ্লো বাড়াচ্ছে, ইউভিওস্ফিয়ার বাড়াচ্ছে। সো হাউ ডাজ ম্যাগনেটল ওয়ার্ক বা গ্লিসারল, যেগুলো অসমোটিক এজেন্টস গুলো বেসিক্যালি কি করে? দে ডিক্রিজ ভিট্রাস ভলিউম। ওরা কিন্তু ভিট্রাস ভলিউম কমিয়ে কাজ করে, নট অ্যাকুয়াস। ঠিক আছে? তো কি কি ড্রাগস আছে অ্যান্টি গ্লকোমা? কি কি আছে? হ্যাঁ, বিটা ব্লকারে কি কি আছে? প্রিমোলল আর চোখের কথা, চোখে আয়, চোখে বিটক্সোলল। আচ্ছা, আর আলফা অ্যাগনিস্টে কি আছে? ড্রপস পাওয়া যায়? হ্যাঁ আছে, আমি বলছি যে আর কি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কার্বনিক অ্যানাইড্রেসে কি কি আছে? বেশ। কোলিনার্জিক্স, কোলিনার্জিক্স গুলো তাহলে কার মধ্যে পড়ে? এটা বাদ দিয়ে চলে গেল। কোলিনার্জিক্স কি? কোলিনার্জিক্স গুলো কি মিওটিক না মিড্রিয়াটিক? মিওটিক এজেন্টস। মিওটিক তো পাইলোকার্পিন মিওসিস করে তো, ঠিক আছে। কিভাবে কাজ করে? ওই যে এতগুলো মেকানিজম বললাম, কোন মেকানিজমটায় কাজ করে? অত কথা আমি জানি না, আমি বলছি পাইলোকার্পিন কিভাবে কাজ করে। তিনটে তো অপশন তোকে বললাম, একটা ডিক্রিজ অ্যাকুয়াস ফর্মেশন, ডিক্রিজ ভিট্রাস ভলিউম, ইনক্রিজ ড্রেনেজ। কার ড্রেনেজ বাড়ায়? অফ কোন রুট দিয়ে বাড়ায়? দুটো রুট আছে, ট্রাবিকুলার, ইউভিওস্ফিয়ারাল। কোন রুট দিয়ে বাড়ায়? ট্রাবিকিউলার আউটফ্লো বাড়ায়। ঠিক আছে? ইউভিওস্ফিয়ারাল তো এমনি কম যায়, ইউভিওস্ফিয়ারালটা ফোস্টাগ্ল্যান্ডেরই মেইনলি বাড়ায়। তো পাইলোকার্পিন ট্রাবিকিউলার মেশওয়ার্কে আউটফ্লোটা বাড়ায়। ঠিক আছে? তো মেইনলি আমরা যখন পিপুলারি ব্লকেই আমরা পাইলোকার্পিন দিই, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতেই আমরা পাইলোকার্পিন দিই। অ্যাঙ্গেল থেকে সরে আসছিল, অ্যাঙ্গেলটা তো খুলছিল, ওই ফ্লোটা বাড়ছিল, মনে আছে তো ওগুলো? যাই হোক, আর এই কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 0.25 0.5% দিনে 2 থেকে 3 বার। ঠিক আছে? আর কি? আচ্ছা, আলফা অ্যাড্রিনার্জিক, আলফা অ্যাড্রিনার্জিক যেগুলো বলছিলাম, ব্রিমোনিডিন, এই নামটা কেউ বললি না তোরা। ব্রিমোনিডিনটাই ইউজ হয়। ব্রিমোনিডিনটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি না, 1 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি না। কেন কেন ইউজ করি না? হ্যাঁ, ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি ক্রস করে এটা সিএনএস ডিপ্রেশন করে, সেজন্য ব্রিমোনিডিনটা আমরা ইউজ করি না। ঠিক আছে? এটা আলফা 2 রিসেপ্টর স্টিমুলেট করে। হ্যাঁ, তোকে ড্রপের নামটা বলতে হবে ব্রিমোনিডিন। হ্যাঁ, অ্যাপ্রাক্লোমিডিন হিসেবে তো ওকে লেখা থাকবে না, ব্রিমোনিডিনই লেখা থাকবে তো ড্রপে। ডিপিভেরপিন ওটা তো কনভার্ট হয়, ওটা কনভার্ট হবে। হ্যাঁ, ওটা কনভার্ট হবে। আচ্ছা, এবারে আসছে বিটা ব্লকার। বিটা ব্লকারও অ্যাকুয়াস ফর্মেশন কমাচ্ছে। এর মধ্যে আমরা জানি যে বিটা ব্লকারের পার্টিকুলারলি কি কি সাইড এফেক্টস থাকে। মেইনলি ও সমস্যা হয় এক দুটো কাজে, রেসপিরেটরি, একটা হার্ট। হ্যাঁ, তো যদি আমরা সিওপিডি পেশেন্ট, অ্যাস্থমা পেশেন্ট এবং হার্টের যদি কোনো কন্ডাকশন ব্লক টক থাকে আমরা দিতে চাই না। বাট বিটা অক্সালটা হচ্ছে মোটামুটি একটু সিলেক্টিভ বিটা ব্লকার, সেই জন্য ওটা তখন তাও ইউজ করা যেতে পারে, এটুকু মনে রাখবি। ঠিক আছে? আর এগুলো মোটামুটি কত পার্সেন্টেজ রিডাকশন করায়? 20 to 25% মতন রিডাকশন করায়। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডভার্স এফেক্ট যেটা বলছিলাম ইউজ করবো না। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন ইউভিওস্ফিয়ারাল আউটফ্লো বাড়ায়। ফার্স্ট লাইন, এটা ওপেন অ্যাঙ্গেলের কিন্তু ফার্স্ট লাইন, কিন্তু এটা কেন ফার্স্ট লাইন আমরা দিই না? কারণ খুব এক্সপেন্সিভ। প্রোস্টাগ্ল্যান্ডিন ড্রাগস আর ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে? কনসেন্ট্রেশনটা পারলে মনে রাখবি, ল্যাটানোপ্রোস্ট, বিটামেটোপ্রোস্ট আর ট্রাভোপ্রোস্ট।
এর প্রবলেম কি এটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাইছিলাম যে এইচএস মানে হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন, টিমোললের টাইমিং, এই মানে গ্লকোমার মেডিকেশনের টাইমিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। টিমোলল কতবার দেবো, মানে বিটা ব্লকার পার্টিকুলারলি, বিটা ব্লকার কবার দেওয়া হয়? বিটা ব্লকার দুবার দেওয়া হয়, সকাল 8টা, রাত্রি 8টা। টাইমিংস আর ভেরি ইম্পর্টেন্ট ইন গ্লকোমা। যখন ইচ্ছা দিলে হবে না, সেটা পেশেন্টকে কিন্তু বোঝাতে হবে। পেশেন্টরা ম্যাক্সিমাম এই ভুলটাই করে, আর সকাল 10টায় মনে পড়লো দিয়ে দিল, আবার সন্ধ্যে 7টায় মনে পড়লো দিয়ে দিল, ওরকম হবে না। সকাল 7টা, সন্ধ্যা 7টা, বা সকাল 8টা, সন্ধ্যা 8টা, এই টাইমটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আর প্রোস্টাগ্ল্যান্ডিন রাতে একবারই দিতে হবে, 9 PM, রাত 9টায়, ঠিক আছে? ওর ড্রপটার ব্র্যান্ড নেমও 9 PM, যাতে মানুষের না ভুল হয়। সো 9 PM এই দিতে হবে, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিনের সাইড এফেক্ট কি থাকে মেনলি? 9 PM, কারণ ওই টাইমগুলোতেই তোর পিক হয় আইওপি। যখন ডায়ানাল ভেরিয়েশন হয় তো ইন্ট্রাকুলার প্রেশারের, যখন ম্যাক্সিমাম আমরা চাই যে ওই সময়টা এফেক্টটা করুক, ঠিক আছে? ওইভাবেই, এই জন্য ডিউরেশনটা যাতে ওর কার্ভটা ওইভাবেই পৌঁছায়, যখন ম্যাক্সিমাম বাড়ছে তখনই ওর অ্যাকশনটা কমিয়ে দিচ্ছে, সেই জন্য এইভাবে ডোজটা দেওয়া হয় ওষুধের, বুঝেছিস? আর প্রোস্টাগ্ল্যান্ডিনের সাইড এফেক্ট কি হয়? ইনক্রিজ আইরিশ পিগমেন্টেশন, ইট ইটসেলফ কজ ইনফ্লামেশন। ধর আজকে কোনো গ্লকোমা পেশেন্ট আছে, তার আমি ক্যাটারাক্ট সার্জারি করব, সে প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করে, আমি বলবো 1 সপ্তাহ আগে প্রোস্টাগ্ল্যান্ডিনটা বন্ধ করতে, টিমোললে সুইচ করব আমি। কেন? কারণ ওটা ইটসেলফ ইনফ্লামেশন করে, ইটসেলফ ম্যাকুলার এডিমা করে প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে? তো সেই জন্য আমাকে এগুলো বন্ধ রাখতে হবে। আরেকটা কি, আইরিশ পিগমেন্টেশন করে, আর ল্যাশগুলোকে বিশাল বড় বড় করে দেয়, আইল্যাশ বড় হয়ে যায়, অনেকে কসমেটিক হাইপারট্রিচিয়াসিস এর মতো এত লম্বা লম্বা আইল্যাশ হয়ে যায়, খুব কমন। তো প্রোস্টাগ্ল্যান্ডিনে এই প্রবলেমস গুলো খুব হয়। আচ্ছা হ্যাঁ বল, আইরিশ পিগমেন্টের কি হয়? কি ছিল মনে পড়ছে না, যাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোদের জানতে হবে, যে অ্যাট্রোপিন কি গ্লকোমায় দেওয়া হয়? অ্যাট্রোপিন গ্লকোমায় শুনেছিস কি দেওয়া হয়? কোলিনার্জিক, আলফা অ্যাগনিস্ট, এগুলো তো হয়ে গেল। প্রোস্টাগ্ল্যান্ডিন, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর তো বললাম না। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরে কি কি রয়েছে? কি কি রয়েছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরের? মেকানিজম তো জানিস, অ্যাকোয়াস ফর্মেশন কমাচ্ছে। ডরজোলামাইড, গ্রিনজোলামাইড, বোথ ওপেন এন্ড ক্লোজে দেওয়া হয়, সিস্টেমিকে অ্যাসিডাজোলামাইড। এই ডোজটা 250 মিলিগ্রাম 4 টাইমস মোটামুটি দিই। কি সাইড এফেক্ট করে মেনলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কমন অ্যাসিডাজোলামাইডের। কি বলছিস? সাইড এফেক্ট বলছি, ইন্ডিকেশন বলছিস তো। তো এটা দেওয়া হয় ওপেন অ্যাঙ্গেল ক্লোজ অ্যাঙ্গেল, আমি বলছি সাইড এফেক্ট কি হয়? অকুলার তো হয়, এবার ইরিটেশন, স্টিঞ্জিং, এগুলো হয়। সিস্টেমিকে কি হয়? হাইপোক্যালেমিয়া করে, ঠিক আছে? এই জন্য যখন আমরা দিই, আমরা সিরাপ পটফ্লোর দিয়ে রাখি, ডাবের জল খেতে বলি ওই সময়টা, ঠিক আছে? আমার বক্তব্য ছিল যে অ্যাট্রোপিন কি দেওয়া হয়? উচিত নয়, অ্যাট্রোপিন দেওয়া উচিত নয়, কিন্তু দুটো কন্ডিশনে দেওয়া হয়, ইনফ্লেমেটরি গ্লকোমা, ম্যালিগন্যান্ট গ্লকোমা। অ্যাট্রোপিন এমনি দেওয়া হয় না, ঠিক আছে? একমাত্র যদি এখন কারোর ইউভিআইটিস হয়ে আছে, সেখান থেকে প্রচন্ড ইনফ্লেমেশন হয়ে আইওপি বেড়েছে, সেই ক্ষেত্রে আমাকে অ্যাট্রোপিন দিতে হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি ইউভিআইটিস এর জন্য আমি অ্যাট্রোপিন দিচ্ছি। আর একটা হয় ম্যালিগন্যান্ট গ্লকোমা, এটা ডিটেলস জানা দরকার নেই, এটা এমসিকিউ পারপাসে জেনে রাখবি যে অ্যাট্রোপিন এই দুটো কন্ডিশনে ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, আর কি ড্রাগস রয়েছে? ইমিউনোমডুলেটর যেটা বলছিলাম, ওই সাইক্লোস্পোরিন, ওইগুলো হয়ে গেল। আর হাইপার অসমোটিক এজেন্ট, ম্যানিডলের তো 20% ইনফিউশন, এই কনসেন্ট্রেশন মনে রাখবি কিন্তু, 1.5 থেকে 2 গ্রাম পার কেজি, ঠিক আছে? আর ম্যানিডলের সাইড এফেক্ট কি হয় রে? কি হতে পারে? তো ফার্মার কোয়েশ্চেন করছি, কি কি হতে পারে ম্যানিডলের সাইড এফেক্ট? কখন কখন কোন পেশেন্টে আমি দেব না? শখ, শখের পেশেন্ট চোখ নিয়ে আসবে কেন? পরে শখ তো শখ হয়ে গেছে, মানে তো সে তো আমার চোখের পেয়ার তোমার কাছে আসবে না, আগেই যাবে। ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে গেলে দিই না। কেন? অ্যাক্টিভ ব্লিডিং এ কি হয়েছে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে দেবো? পালমোনারি ইডিমা থাকলে দেবো? এগুলো বেসিক তো তোদের ফার্মার কোয়েশ্চেন তো এগুলো।
এইগুলো তো দেবো না, ঠিক আছে। আর আর কি আছে এখানে, ভিজিএফটাই আছে তো, হ্যাঁ ঠিক আছে। ভিজিএফটা অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ড্রাগস গুলো কোথায় দেওয়া হয়, মেনলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, পার্টিকুলারলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেখানে নিওভাস্কুলারাইজেশন যেখানে যেখানে হবে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক দিতে হবে। ভিজিএফ এর 2-3টে নাম মনে রাখলে যথেষ্ট, র্যানিবিজুম্যাব, বেভাসিজুম্যাব, নামগুলো খালি মনে রাখবে, এগুলো অ্যান্টি ভিজিএফ বলে, ভিজিএফ ইনহিবিটর। ভিজিএফটা কি, তাহলে কোথায় দেবো, অ্যাঞ্জিওজেনিক গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটরস, মানে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক এগুলো, ইনহিবিটরস মানে। তাহলে যেখানে যেখানে নিওভাস্কুলারাইজেশন হচ্ছে, ইট মে বি ডিউ টু পিডিআর মানে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা সিআরভিও হোয়াটএভার, সেই ক্ষেত্রে আমাকে অ্যান্টি ভিজিএফ দিতে হবে। কোন রুটে দিই আমরা অ্যান্টি ভিজিএফ, প্রথমে রুটগুলো বলছিলাম, কোন রুটে দিই অ্যান্টি ভিজিএফ, কোন রুটে দেওয়া হয় অ্যান্টি ভিজিএফ গুলো, টপিক্যাল, সাবকনজাংটিভাল, সাবটেনন, কোন রুটে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, পেরিবালবার। কেন জানিস না, কেন ফাইনাল ইয়ার হয়ে গেলে জানিস না কেন? ইন্ট্রাভিট্রিয়াল সব সময়তেই ইন্ট্রাভিট্রিয়াল অ্যান্টি ভিজিএফ দেওয়া হয়, ঠিক আছে। ওকে, আর কি আছে তোদের ফেভারিট অকুলার লুব্রিকেন্ট, সবাই চোখ জ্বলে তাই তো, সবাই সিএমসি লাগায়, এই তুই মোবাইল দেখছে, মোবাইল দেখতে দেখতে চোখ জ্বলবে, সিএমসি লাগাতে হবে। কি কি এই নামগুলো জানতে হবে, কি কি সিএমসি, মানে তোর সিএমসি তো ব্র্যান্ড নেম, কার্বক্সি মিথাইল সেলুলোজ, সো একটা হয় তোর হাইড্রক্সি মিথাইল সেলুলোজ, কার্বক্সি মিথাইল সেলুলোজ 1 নম্বর। মেনলি এই প্রথম যে 3টে দেখছিস না, হাইপোমেলোজ, হাইড্রক্সি প্রোপাইল, এইচপিএমসি, এগুলোই আমরা ইউজ করি। আর পলিভিনাইল অ্যালকোহল এগুলো ইউজ হয়, তো মোস্ট কমনলি আমরা সিএমসি যেটা কার্বক্সি মিথাইল সেগুলোই ইউজ করা হয়। মোটামুটি 4 টাইমস ড্রাই আইতে দেওয়া হয়, বা কোনো সিস্টেমিক ডিজিজ হুইচ ইজ কজিং ড্রাই আই সেখানে দেওয়া হয়, ঠিক আছে। তো নামগুলো তোদের জানতে কিন্তু হবে, আর্টিফিশিয়াল টিয়ার সেল। আর হচ্ছে প্রিজারভেটিভস, কি কি প্রিজারভেটিভ আমরা জানি, এইগুলো নামগুলো কিন্তু তোদের জিজ্ঞাসা করে, মানে আমাদের যে ড্রপস আমরা ইউজ করি, ঠিক আছে, তাতে প্রিজারভেটিভ দেওয়া থাকে, মোস্ট কমনলি বেনজালকোনিয়াম ক্লোরাইডটাই দেওয়া থাকে। কিন্তু তাদের প্রবলেমটা কি, বেনজালকোনিয়াম ক্লোরাইড, এই যে আমরা ড্রপটা, আমরা একটা কথা বলি দিদি পেশেন্টকে, ড্রপ খোলার 1 মাসের মধ্যে ব্যবহার করবেন, কারণ প্রিজারভেটিভটা দেওয়া আছে বলে। এরপরে এই প্রিজারভেটিভস গুলো ইটসেলফ কট অ্যালার্জি, ইরিটেশন করতে থাকে, তুই যদি বেশি দিন খুলে রেখে দিস, ওটা ইউজ করলি আবার ওটা ইটসেলফ অ্যালার্জি করবে, কারণ ওগুলো ইরিটেশন করতে থাকে। এই জন্য উইদিন 1 মান্থ আই হ্যাভ টু ইউজ ইট। এখন অনেকেই ক্লেম করে কি প্রিজারভেটিভ ফ্রি ড্রপ, ঠিক আছে, মাথায় সবসময় রাখবি, ইফ দ্য ড্রপ, কিছু কিছু প্রিজারভেটিভ ফ্রি ড্রপ আছেও, বাট ইফ দ্য ড্রপ ইজ প্রিজারভেটিভ ফ্রি, সেটা আমি একদিনই ইউজ করতে পারবো, সেদিনকে ইউজ করতে ফেলে দিতে হবে, আমি ভীষণই এক্সপেন্সিভ সেটা। তো ম্যাক্সিমাম লোক এখন কি বলে, ব্যাক ফ্রি, ব্যাক ফ্রি মানে বেনজালকোনিয়াম ক্লোরাইডটা নেই, অন্য কোনো প্রিজারভেটিভ আছে। সো এখন ম্যাক্সিমাম ড্রপই দেখবি প্রমোট করা হয় অ্যাজ ব্যাক ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি বলে না, ব্যাক ফ্রি বলে, মানে বেনজালকোনিয়াম ক্লোরাইডটা নেই। কারণ যদি প্রিজারভেটিভ ফ্রি হতো তাহলে সেটা একদিনেই তোমাকে ফেলে দিতে হতো ইউজ করে, ঠিক আছে। নামগুলো মনে রাখতে হবে। কিসের প্রিজারভেটিভ নষ্ট হয়ে যাবে না ড্রপটা, ব্যাক ফ্রি, ব্যাকটা ভীষণ ইরিটেশন করে চোখের, বেনজালকোনিয়াম ক্লোরাইডটা ভীষণ ভাবে এখানে লেখাও আছে, এই যে অ্যাডভার্স এফেক্ট গুলো আছে এইগুলো, বুঝেছিস। সেই জন্য প্রিজারভেটিভ না থাকলে তো অবশ্যই ভালো, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, ইউজ করা সম্ভব না কারোর পক্ষে। তো এই জন্য আমরা এখন ম্যাক্সিমাম কি বলে ব্যাক ফ্রি, বাকি নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আর অ্যানাস্থেশিয়া তোরা জানিসই, প্রোপ্যারাকেন দেওয়া হয়, টপিক্যাল অ্যানাস্থেশিয়া। আর এমনি অ্যানাস্থেশিয়া রিজিওনাল যেগুলো দেওয়া হয়, পেরিবালবার, রেট্রোবালবার, কি দেওয়া হয়, কি অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, আমরা ব্লক কি দিই অপারেশনের আগে, কি দিয়ে ইনজেকশন দিই, প্যারাকেন দিই, প্যারাকেন টপিক্যাল না ইনজেকশন দিই, কে বললো প্যারাকেনটা, প্যারাকেনটা আমরা ইনজেকশন ফর্মে দিই না ড্রপ ফর্মে দিই, হ্যাঁ টপিক্যালও ওটি করা হয়। আমি বলছি তোর যদি ইনজেকশন দিই, আমি কোন ইনজেকশন দিয়ে আমরা ব্লক দিই, পেরিবালবার ইনজেকশন দিই, তো পেরিবালবার ইনজেকশন কিসে কি দিই, কি ইনজেকশনটা দিই, দিশা করছিস না বলছিস, দিশা করতে হচ্ছে, লিগনোকেন কি না, হ্যাঁ লিগনোকেন, লিগনোকেন আর কি, হ্যাঁ তো বলতে কি আছে, আর কি দিই, যদিও অনেকে দেয় না, আমিও দিই না, না বুপি প্যাকেট, ঠিক আছে। তো এই নামগুলো ভাইবাতে যদি না বলতে পারিস, বলিস যে লিগনোকেন, জিজ্ঞাসা করিস এক্সামিনারকে, মার খাবি ওখানে একটা, ঠিক আছে। যাই হোক,
তাহলে ওগুলো অ্যামাইড গ্রুপে লিডোকেন বুপিভ্যাকেন ওইগুলো মেনলি লিডো মানে লিগনোকেন আর বুপিভ্যাকেনই দেওয়া হয়। আর প্রোকেন এইগুলো হচ্ছে তো টপিক্যালি যেগুলো প্রোপ্যারাকেন এইগুলো, প্রোকেন দেওয়া হয় না, মেনলি প্রোপ্যারাকেনটা ইউজ হয়। ঠিক আছে, বাস আর এগুলো দরকার নেই, হয়ে গেছে, হলো।